নমস্কার, স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকের তর্কযুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা সারাদিন আজকের রাজ্যে সব কিছু বন্ধ ছিল, বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি এবং কংগ্রেস দলের পক্ষ থেকেও। এই বন্ধ নিয়ে সবার আলোচনা এবং মতামত জানার আমাদের আগ্রহ আছে। যারা আজকের এই বন্ধ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, মতামত জানাবার, অবশ্যই আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে আপনারা মতামত জানাতে পারেন। পাশাপাশি আজকে এই বিষয়টা নিয়ে আমরা তর্কযুক্তি গপ্পে আলোচনার টেবিলে বসেছি, আছেন সম্মানিত অতিথিরা। এই বিষয়ে কথা বলতে যে ত্রিপুরা বন্ধ জনদুর্ভোগ নাকি গণপ্রতিবাদ। আসলে এই ক্ষেত্রে এটা জনদুর্ভোগের সৃষ্টি করেছে নাকি গণপ্রতিবাদে সামিল হয়েছে জনতা, এই নিয়ে আলোচনা। সম্মানিত অতিথিরা আছেন, চলুন সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হওয়া যাক। একেবারে ডান দিক থেকে আছেন মৃণাল কান্তি দেব, স্বাগত জানাচ্ছি মৃণাল বাবু। রাজ্য বিজেপির মুখপাত্র, পাশাপাশি এখন বর্তমানে পিএইচডি স্কলার ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছেন পুরুষোত্তম রায়বর্মন, স্বাগত জানাচ্ছি স্যার। হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কর্মী, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সুবক্তা, পাশাপাশি একজন আইনজীবী আমাদের মধ্যে আছেন প্রশান্ত সেন চৌধুরী, স্বাগত জানাচ্ছি প্রশান্ত বাবু। উনি আমাদের ত্রিপুরা কংগ্রেসের, ত্রিপুরা আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, এবং বরাবর আমরা ওনাকে কিছুদিন আগেও আলোচনায় পেয়েছি, আমরা পাশাপাশি আজকেও আমরা আলোচনায় ডেকেছি, কারণ এই ক্ষেত্রে বন্ধের ডাক ওনারাও দিয়েছেন। আজকে ওনাদেরও বক্তব্য আমরা আশা করব। তবে যে বিষয়ে এই ত্রিপুরা বন্ধ, এই বিষয়টা নিয়ে অবশ্যই একটি বিশেষ প্রতিবেদন আমাদের তৈরি আছে, যেটা আমরা শুনব। এরপর সম্মানিত অতিথিদের সাথে আলোচনা করব এবং আপনারাও দীর্ঘ 1 ঘন্টা আমাদের সাথে থাকবেন, আলোচনা শুনবেন। যে বিষয়টা হচ্ছে যে ঠিক শান্তনু ভৌমিকের হত্যার পর একজন সাংবাদিক শান্তনু ভৌমিক, রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার পর ঠিক 1-2 মাস কাটতে না কাটতেই আরেকজন সাংবাদিকের হত্যা হলো, এবং সেই ক্ষেত্রে একেবারে টিএসআর ক্যাম্প। নমস্কার, স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকের তর্কযুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা সারাদিন আজকের রাজ্যে সব কিছু বন্ধ ছিল, বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি এবং কংগ্রেস দলের পক্ষ থেকেও। এই বন্ধ নিয়ে সবার আলোচনা এবং মতামত জানার আমাদের আগ্রহ আছে। যারা আজকের এই বন্ধ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, মতামত জানাবার, অবশ্যই আমাদের ফেসবুক পেজে কিংবা ইউটিউবে আপনারা মতামত জানাতে পারেন। পাশাপাশি আজকে এই বিষয়টা নিয়ে আমরা তর্কযুক্তি গপ্পে আলোচনার টেবিলে বসেছি, আছেন সম্মানিত অতিথিরা। এই বিষয়ে কথা বলতে যে ত্রিপুরা বন্ধ জনদুর্ভোগ নাকি গণপ্রতিবাদ। আসলে এই ক্ষেত্রে এটা জনদুর্ভোগের সৃষ্টি করেছে নাকি গণপ্রতিবাদে সামিল হয়েছে জনতা, এই নিয়ে আলোচনা। সম্মানিত অতিথিরা আছেন, চলুন সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হওয়া যাক। একেবারে ডান দিক থেকে আছেন মৃণাল কান্তি দেব, স্বাগত জানাচ্ছি মৃণাল বাবু। রাজ্য বিজেপির মুখপাত্র, পাশাপাশি এখন বর্তমানে পিএইচডি স্কলার ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছেন পুরুষোত্তম রায়বর্মন, স্বাগত জানাচ্ছি স্যার। হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কর্মী, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সুবক্তা, পাশাপাশি একজন আইনজীবী আমাদের মধ্যে আছেন প্রশান্ত সেন চৌধুরী, স্বাগত জানাচ্ছি প্রশান্ত বাবু। উনি আমাদের ত্রিপুরা কংগ্রেসের, ত্রিপুরা আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, এবং বরাবর আমরা ওনাকে কিছুদিন আগেও আলোচনায় পেয়েছি, আমরা পাশাপাশি আজকেও আমরা আলোচনায় ডেকেছি, কারণ এই ক্ষেত্রে বন্ধের ডাক ওনারাও দিয়েছেন। আজকে ওনাদেরও বক্তব্য আমরা আশা করব। তবে যে বিষয়ে এই ত্রিপুরা বন্ধ, এই বিষয়টা নিয়ে অবশ্যই একটি বিশেষ প্রতিবেদন আমাদের তৈরি আছে, যেটা আমরা শুনব। এরপর সম্মানিত অতিথিদের সাথে আলোচনা করব এবং আপনারাও দীর্ঘ 1 ঘন্টা আমাদের সাথে থাকবেন, আলোচনা শুনবেন। যে বিষয়টা হচ্ছে যে ঠিক শান্তনু ভৌমিকের হত্যার পর একজন সাংবাদিক শান্তনু ভৌমিক, রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার পর ঠিক 1-2 মাস কাটতে না কাটতেই আরেকজন সাংবাদিকের হত্যা হলো, এবং সেই ক্ষেত্রে একেবারে টিএসআর ক্যাম্পে, ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা। এটা কতটা বর্বরোচিত, অমানুষিক, এই বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। সুদীপ দত্ত ভৌমিক, স্বর্গীয় সুদীপ দত্ত ভৌমিক নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন এবং আলোচনা। প্রতিবেদনটা শুনে আমরা সরাসরি আলোচনা যাব। শুনুন প্রতিবেদনটি।
শান্তনুর পর সুদীপ, একে একে নিভিপ শিখা। সুদীপের শিখাও আভাস মিলল ভোরের আলোর, প্রতীয়মান হল এক সুদীপের শিখাকে নিভিয়ে দিলেও প্রজ্বলিত অসংখ্য সুদীপের শিখা। সেই সকল অসংখ্য সুদীপের প্রজ্বলিত শিখা থেকে বিচ্ছুরিত আলোতেই জীবন্ত আমাদের সুদীপ দত্ত ভৌমিক। সহকর্মীর প্রতি এডিটর সেবক ভট্টাচার্যের শ্রদ্ধার্ঘ্য। নিউজ ভ্যানগার্ড। এই হচ্ছে আমাদের প্রতিবেদন ছিল এবং আমাদের এই হাউসের এডিটর উনি এই বিষয়টা অত্যন্ত শোকাহত চিত্তে উনি বর্ণনা করেছেন এবং লিখেছেন, শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন করেছেন। বিষয়টা আমরা রেখেছি আপনাদের সামনে। অবশ্যই এটা আমাদের সাংবাদিকদের প্রতিবাদ ছিল। আজকে সাংবাদিকরা কালো দিবস পালন করছে, কিন্তু সেক্ষেত্রে রাজনীতিবিদরাও আজকের দিনটিকে ত্রিপুরা বন্ধ ডেকেছে এবং এই ত্রিপুরা বন্ধ কি জনদুর্ভোগের সৃষ্টি করছে নাকি গণপ্রতিবাদ ছিল, এই জন্যই আজকের আলোচনা। স্বর্গীয় সুদীপ দত্ত ভৌমিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রথমেই যাব আমরা, ডান দিক থেকে আছেন মৃণাল কান্তি দেব, ওনার কাছে যাব এবং বিষয়টা বুঝবো ওনারা আজকে ত্রিপুরা বন্ধ ডেকেছেন এবং মানুষ কিভাবে সাড়া দিয়েছে। স্যার, আজকে এই বিষয়ের উপর ভিত্তি করে আপনারা ত্রিপুরা বন্ধ ডেকেছেন। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা যতটুকু জানি গতানুগতিক চিত্র আমরা যেটা দেখেছি, বিজেপি বন্ধের বিপক্ষে এবং বরাবরই আপনাদের এই ভাষ্য বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, কিন্তু আজকে এই বনটা ডাকাতে আপনাদের যে আদর্শ বা চিরাচরিত কার্যবিবরণী সেখানে খটকা লাগছে। মানুষ জানতে চাইছে আপনারা এভাবে যে বনকে আপনারাই সমর্থন করেন না, কেউ বন ডাকলে আপনারাই প্রতিবাদ করেন, সেখানে আজকে আপনারা এই বন ডেকে কি জনদুর্ভোগ বাড়িয়েছেন নাকি গণপ্রতিবাদ ছিল? দেখুন, আমরা নীতিগতভাবে তো বন্ধের বিরোধী। বন্ধ, ধর্মঘট এগুলো বামপন্থীদেরই কালচার। ট্রাম্প পোড়ানো বলুন, যাই বলুন, আমরা নীতিগতভাবে বিরোধী, কিন্তু আমরা আমাদের নীতিটাকেও আজকে ভাঙতে বাধ্য হয়েছি। মানে আর যেন কোনো উপায় ছিল না, আর কোনো গত্যন্তর ছিল না। হ্যাঁ, তো আজকের এই বন্ধ নিঃসন্দেহে আপনারা দেখেছেন যে সেই বন্ধ স্বতঃস্ফূর্ত বন্ধ। আমাদের অনেক অনেক জায়গায় এরকম মনে হয়েছে যে ওখানে যদি আমাদের কার্যকর্তারা পিকেটিং না করতেন তবুও চলতো। সিম্বলিক আমাদের পিকেটিং করতে হয়, পিকেটিং না করলেও চলতো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রতিবাদ হয়েছে। এক্ষেত্রে আপনাদের যারা পিকেটিংকারী ওনারাও আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিছু কিছু আবার অন্যদের উপরও, দোকানপাটে, স্কুলে আপনাদের পিকেটার গেছে, সেখানেও বাকবিতণ্ডা হয়েছে, হাতাহাতি হয়েছে। সেই ক্ষেত্রে এটা শাসক দলীয় ক্যাডারদের সাথে হয়েছে, যারা কমিউনিস্ট সকল্ড তাদের সাথে হয়েছে। আম জনগণের সেন্টিমেন্টের সাথে কমিউনিস্টদের মেলাবেন না। আজকের এই যে বন্ধটা, এটা রাজ্যের আম জনতার সেন্টিমেন্ট বলতে পারেন, এ রাজ্যের মেইন স্ট্রিম সেন্টিমেন্ট ছিল। এই বন্ধ নিঃসন্দেহে সফল বন্ধ, স্বতঃস্ফূর্ত বন্ধ। আপনারা এটাকে স্বতঃস্ফূর্ত বন্ধ বলছেন। স্যার আছেন পুরুষোত্তম রায় বর্মন। স্যার, আপনার কাছে, আপনি একজন মানবাধিকার কর্মী, সেই ক্ষেত্রে আজকে ঠিক প্রতিবেদনটা আমরা আমাদের খুব সাংবাদিকদের খুব প্রকাশ পেয়েছে যে জ্যাকেটটা দেওয়া হয়েছিল, এটা পুরিয়ে আমরা খুব প্রকাশ করেছি যে জ্যাকেট আমাদের সুরক্ষার কথা বলে, যে জ্যাকেট সুরক্ষার জন্য দিয়েছিল সেই সুরক্ষা না করে সেখানে আজকে এক সাংবাদিককে হারাতে হলো। আমরা আমাদের প্রতিবাদ করেছি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সাংবাদিক হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো ত্রিপুরা বন্ধ ডেকেছে। এটা রাজ্যের ক্ষেত্রে এই প্রতিবাদটা কতটুকু স্বতঃস্ফূর্ত বা জনপ্রতিবাদ বা গণপ্রতিবাদ সৃষ্টি করেছে নাকি জনদুর্ভোগ বাড়িয়েছে, কি বলবেন স্যার? প্রথমত হলো, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে যেভাবে হত্যা করা হয়েছে, এতে সারা রাজ্যের মানুষ শোকাহত এবং অত্যন্ত বিক্ষুব্ধ। এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না যে পুলিশের সদর দপ্তরে একজন কমান্ড্যান্ট একজন নিরস্ত্র সাংবাদিককে এইভাবে গুলি করে হত্যা করবেন। এখন কে গুলি করেছে, কমান্ড্যান্ট গুলি করেছেন না কমান্ড্যান্টের দেহরক্ষী গুলি করেছে, সেটা প্রশ্ন। আমার মনে হয় ঘটনার যা কার্যবিবরণী পেলাম এবং পুলিশের একজন আধিকারিক অরিন্দম নাথ টিভিতে যে ইন্টারভিউ দিলেন ঘটনাস্থল পরিদর্শন করে, এ থেকে আমার কেন যে কোনো সাধারণ মানুষের ধারণাই হবে সুদীপকে ঠান্ডা মাথায় কমান্ড্যান্টের ঘরেই খুন করা হয়েছে। পরবর্তী সময়ে
সাক্ষ্য প্রমাণ লোপাট করে তাকে নিয়ে বাইরে টেনে হেসড়ে নেওয়া হয়েছে। এটা নৃশংস ঘটনা। এ তো সংবাদপত্র উপর আক্রমণ, সাংবাদিক উপর আক্রমণ, এবং এটা দেখিয়ে দিল যে পুলিশের উচ্চ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির খবর করার মাসুল কিভাবে দিতে হয়। মুখ বন্ধ করার জন্য এটা করা হয়েছে, এবং এতে পুলিশের চরিত্র প্রকটিত হয়েছে। পুলিশ, আমরা সবসময় বলি মানবাধিকার কর্মীরা, আমাদের পুলিশ, আরক্ষা বাহিনী বলুন, আধাসামরিক বাহিনী বলুন, সামরিক বাহিনী বলুন, সারা দেশেই, সেটা ত্রিপুরা নয়, সারা দেশেই সর্বত্রই তারা এখনও তাদের মধ্যে সেই উপনিবেশিক মানসিকতা, পাখির মধ্যে গুলি করে মেরে ফেলো, এটা এখানে তপন দেবনা করে আবার সারা দেশের সামনে, মানুষের সামনে দেখিয়ে দিল যে পুলিশের আধিকারিকের উর্দির আড়ালেও অপরাধীরা লুকিয়ে বসে আছে। এটা ত্রিপুরা যে আরও অনেক অপরাধী আছে উর্দির আড়ালে, এবং সারা দেশেই আছে। তো এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা, রাজ্যের মানুষ চাইবে এই ঘটনা সঠিক তদন্ত করে যাতে অপরাধীদের সাজা দেওয়া হয়। এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। যখন পুলিশের একজন উচ্চ আধিকারিক অভিযুক্ত, সেখানে সেই তদন্ত পুলিশ করবেন, সেটা কতটা বিশ্বাসযোগ্য হবে, কতটা নির্ভরযোগ্য হবে। এখন অবধি তদন্তের গতি প্রকৃতি আমরা দেখলাম, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের মনে, অন্তত আমার মনে আশঙ্কা হচ্ছে যে তপন বর্মাকে খুনের দায় থেকে রেহাই দেওয়ার একটা চেষ্টা চলছে। তাকে ষড়যন্ত্রের সাথে যুক্ত করে অপরাধের মূল দায়িত্ব তার দেহরক্ষীর উপর চাপানোর চেষ্টা চলছে। এবং এখানে ঘটনাস্থলেই 2 ঘন্টা 3 ঘন্টার ডেড বডি পড়েছিল, সেখানে সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। এটা ভয়ঙ্কর ঘটনা। সাধারণ অপরাধীরা অপরাধ করে, কিন্তু একজন পুলিশের উর্দি পরে টিএসআর এর সদর দপ্তরের একজন কমান্ডেন্ট এই ধরনের ঘটনা করতে পারেন, করার সাহস করেন। এতে বোঝা যায় যে পুলিশের মধ্যে সংস্কার, পুলিশের মধ্যে গণতান্ত্রিক মানসিকতার কতটা অভাব, তারা কিভাবে চলেন সারা দেশে। এটা একটা প্রশ্ন। এ নিয়ে মানুষ বিক্ষুব্ধ, একদম সাংবাদিককে খুন করা হলো। এখন আপনি যেটা দ্বিতীয় পর্যায়ে এসেছেন বন, সেক্ষেত্রে আমি বলবো এই যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের অধিকার আছে বন ডাকার। বন তো ডাকা যায় না, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বন ডাকা যায় না, ধর্মঘট ডাকা যায়। প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে এক একটি ইস্যুতে তারা কিভাবে প্রতিক্রিয়া নেবে। কারণ এই সুদীপের হত্যাকাণ্ড, সামনে নির্বাচন, এই রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে একটি গরম ইস্যু এনে দিয়েছে। এবং আমরা দেখি স্বাভাবিকভাবেই, আমাদের সাধারণ অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে না, তখন কোনো ঘটনা ঘটলে তাদের একরকম দৃষ্টিভঙ্গি হয়, আর যারা যখন ক্ষমতায় থাকে তখন তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে যায়। আজকে এই রাজ্যে ক্ষমতাসীন দল এক ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, তারা ঘটনার নিন্দা করেছে এবং তারা বলছে সরকার দেখবে, সরকারের উপর বিশ্বাস রাখুন। তাদের বক্তব্য যতটুকু মনে হচ্ছে সরকারকে দায়িত্ব দেওয়া হচ্ছে ঘটনার তদন্ত করার জন্য, এটা একটা দৃষ্টিভঙ্গি। আর বিরোধীরা স্বাভাবিকভাবেই তাদেরকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করবে। এতে এটা সাধারণ নাগরিকরা প্রশ্ন করতে পারে, এটা কি সাংবাদিকের অধিকার রক্ষার জন্য নাকি রাজনৈতিক ইস্যু করার জন্য? এই প্রশ্ন থাকবেই। তারা বলবেন যে না, আমরা সাংবাদিক হত্যায় আমরা বিব্রত, আমরা ক্ষুব্ধ, আমরা জনগণের প্রতিবাদের ভাষাকে সংহত করতে চাই, এটা তাদের বক্তব্য। আবার সাধারণ নাগরিকরা বলবেন এটা তো অনেকটা শবদেহ খোঁজার মতো বিষয়। তো আজকে বন সম্পর্কে যেটা আমার বক্তব্য, বন ধর্মঘট ডাকার অধিকার আছে। এখন ধর্মঘটের অনেক রকম ব্যাখ্যা হবে। যারা ধর্মঘট ডেকেছেন তারা বলবেন যে জনগণ সাড়া দিয়েছেন, আবার অন্যরা বলবেন যে একটি অঘোষিত ছুটি সবাই উপভোগ করেছেন। এবং ধর্মঘট যারা ডেকেছেন তারা বলবেন শান্তিপূর্ণ ধর্মঘট, কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা ধর্মঘট শান্তিপূর্ণ ছিল না। আপনি যেটা বলেছেন, আমিও খোঁজখবর নিয়েছি, কিংবা আমার বন্ধু মৃন্ময়ের কাছ থেকে যে খোঁজখবর পেলাম, সারা রাজ্যে বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থকরা জোর করে বন্ধ করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। 35 থেকে 40 জন আহত হয়েছেন, দোকানপাট জোর করে বন্ধ করা হয়েছে, এই অভিযোগগুলো আছে। এখন অভিযোগ পাল্টা অভিযোগ আছে। এখন এই বন ডেকে সাংবাদিক হত্যা, তো সুদীপ দত্তভূমিক হত্যা নিশ্চয়ই নিন্দনীয়। এবং আমি এটাও বলি, আজকে কাগজে দেখলাম একজন রাজ্যের সাংবাদিক বলার চেষ্টা করেছেন একটি পত্রিকার সাথে যুক্ত, যে উনি কেন গেলেন। এই প্রশ্ন উঠাই তো অবান্তর। যারা, আমি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করি না। অনেকে বলছেন সুদীপ দত্তভূমিক কেন টিএসআরে গেলেন, সেটা তদন্ত সাপেক্ষ। এটা কোনো কথা হতে পারে না। একজন সাংবাদিক টিএসআর দপ্তরে গেছেন আলোচনা করার জন্য, তাকে এভাবে খুন করা হবে এবং এই খুনকে প্রকারান্তরে জাস্টিফাই করা হবে যে উনি কেন গেলেন, এটা কোনো প্রশ্ন হতে পারে না। এটাকে আমি সমর্থন করি না, এটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, সাংবাদিক হত্যা সারা দেশেই ঘটছে। আজকে এখানে বিরোধী রাজনৈতিক দল যারা আছেন
তারা সুধীর দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই রকম প্রতিক্রিয়া যদি তারা সারা দেশে যখন সাংবাদিকদের হত্যাকাণ্ড হয়, গৌরী লঙ্কেশকে যখন খুন করা হলো, বিভিন্ন রাজ্যে যখন সাংবাদিকদের খুন করা হয়, তখন কিন্তু সেই প্রতিক্রিয়া তাদের কাছে আমরা পাই না। কেন পাই না? যখন ওই যে সমস্ত রাজ্যে এই ঘটনাগুলো ঘটে তখন তারা সরকারে থাকে। এখনকার সরকার যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখছেন, সরকার ল অ্যান্ড অর্ডার প্রবলেম, পুলিশ দেখবে, পুলিশের রাস্তা রাখুন, তারাও কিন্তু একই দৃষ্টিভঙ্গিতে কথা বলেন। এই প্রতিক্রিয়া যদি আমরা সবসময় পেতাম তাহলে সাংবাদিকরা আশ্বস্ত হতো, গণমাধ্যম আশ্বস্ত হতো না ক্ষমতাসীনদের বিরুদ্ধে খবর করলে, সাংবাদিকদের উপর আক্রমণ এলে, গণতন্ত্র আক্রান্ত হলে সব রাজনৈতিক দল সমান হয়ে নেমে পড়বেন, তাহলে গণতন্ত্র পরিসরটা নিরাপদ হতো। কিন্তু এটা হয় না, হয় না বলেই প্রশ্নগুলো উঠছে। দলীয় রাজনীতি, সংকীর্ণ রাজনীতি করার অধিকার সবাই আছে। এখন রাজনৈতিক ইস্যু পেলে সবাই ঝাঁপিয়ে পড়বে। এখন নির্বাচন স্বাভাবিক একটা গরম ইস্যু, এ নিয়ে তো হাওয়া গরমই হবে। এতে সুদীপ হত্যার তদন্তের কিনারা কতটা হবে সেটাই প্রশ্ন, আমরা সেদিকে তাকিয়ে আছি। আসবো পুরুষোত্তম বাবু, আপনার কাছে আসবো। আছেন প্রশান্ত বাবু। স্যার, আপনি কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন। এই বিজেপি যেমন ত্রিপুরা বন্ধ ডেকেছে 12 ঘন্টার, আপনারা সেটাকে 24 ঘন্টা করেছেন, এবং আপনারাও বন্ধে পিকেটিং করেছেন। আপনাদেরও নেতামন্ত্রী যারা নেতাকর্মীরা আছেন আহত হয়েছেন, এমন কিছু শোনা যাচ্ছে বা খবরেও প্রকাশ পাচ্ছে। বিষয়টা হচ্ছে আজকের এই বন্ধ, আপনাদের বিজেপি বলছে এটা স্বতঃস্ফূর্ত বন্ধ এবং মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে, এবং সেই ক্ষেত্রে এটা মানুষের বন্ধ ছিল, মানুষ এটা এই বন্ধটা পালন করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই বন্ধটা কি জনদুর্ভোগ বাড়িয়েছে নাকি গণপ্রতিবাদ ছিল? এক্ষেত্রে অনেকজনে বলছে, যেমন সেক্ষেত্রে শাসক দল থেকে যে অভিযোগ আসছে যে এটা শুধু শুধু এই বন্ধ ডেকে জনদুর্ভোগ বাড়ানো হয়েছে। আপনাদের প্রতিক্রিয়া কি? এটা এক কথায় উত্তর দিতে গেলে এটা হবে না, তার প্রেক্ষাপটটা আগেই বলতে হবে কিছু। আমি আমার কলিগ ফ্রেন্ড পুরুষোত্তম বাবুর কথা শুনেছি। উনি বলেছেন রাজনৈতিক দলগুলি ইলেকশন আসলে পরে ইলেকশনের দোরগোড়ায় এটাকে একটা ইস্যু নিয়ে তারা বিভিন্ন দল বন্ড ডাকে। আমি বোধহয় ওনার সাথে সম্পূর্ণভাবে একমত হতে পারছি না, কারণ প্রেক্ষাপটটাকে আমার বুঝতে হবে। যারা টক শো দেখছেন বা আপনাদের সাথে যাদের সাথে কথা বলছি, এই 2nd ব্যাটালিয়নের যে ওইখানে সুদীপকে ডেকে নেওয়া হলো, এটা একটা প্রোটেক্টেড এরিয়া। এই প্রোটেক্টেড এরিয়াতে ঢুকতে গেলে আপনারা জানেন প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, সাধারণ মানুষের অভিজ্ঞতা আছে, দরজাতেই তাকে আটকানো হয়। যার সাথে কথা বলতে চায় ওই গেট থেকেই তাকে ওর সাথে কমিউনিকেট করে তার থেকে পারমিশন নেওয়া হয়, তারপরেই তাকে গেটে এন্ট্রি দেওয়া হয়, তার পূর্ণ চেকিং করা হয়, করে তারপরে তাকে পাস আউট করা হয়, সে ওইখানে নির্দিষ্ট স্থানে যায়। এটাই সিস্টেম প্রোটেক্টেড এরিয়াতে। তো সেই সিস্টেম মতো সুদীপবাবু গেছিলেন এবং নিরস্ত্র অবস্থায় সেখানে গেছিলেন। দেখুন, রাজনৈতিক দলগুলি এইভাবে শুধু শুধুই বনটা ডাকে না। আমরা যা তথ্য পেয়েছি, ওনাকে হত্যা করা হয়েছে, 2 ঘন্টার পর ওনার যে মৃত্যু হয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর এটাকে জানানো হয়েছে। এখানে মামলাও হয়েছে, মামলার প্রেক্ষাপট আমি পরে বলছি। আমাদের বক্তব্য যে এখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা একটা এসপি লেভেলের একজন লোকের ঘরে, এসপি জড়িত থাক বা না থাক, ওনার রুমের ভিতরে এই হত্যাকাণ্ডটা হয়েছে এবং তার এসপি লেভেলের লোক উনি। আজকে সুদীপবাবু মারা যাওয়ার সাথে সাথেই সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বলতে লাগলেন সিবিআই ইনভেস্টিগেশন দিতে হবে।
দেখুন, এই যে সিবিআই ইনভেস্টিগেশনের দাবিটা সারা রাজ্যে সবাই আরম্ভ করলো, সিবিআই ইনভেস্টিগেশনটা এটা একটা জাস্টিফাইড ইনভেস্টিগেশন বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে একটা এসপি লেভেলের লোক, স্বরাষ্ট্র দপ্তরের লোক, সেই দপ্তরেরই একজন উচ্চপদস্থ অফিসারের ইনভেস্টিগেশনটা ওই দপ্তরের লোক দিয়ে করা হচ্ছে। এটা অনেকটা হলো শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়ার মতো অবস্থা। আমি যেই দপ্তরে চাকরি করছি, যেই দপ্তরের আমি উচ্চ লেভেলের অফিসার, তাদের মাধ্যমে একটা ইনভেস্টিগেশন হচ্ছে। তো এই ইনভেস্টিগেশনটা একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এই সরকারের কি তার ভিতরে থাকতে পারে, এটার ভিতরে কি রহস্য? একজন ব্যক্তির ইনভেস্টিগেশনটা যখন সব রাজনৈতিক দলগুলি, সব সংবাদ মাধ্যমগুলি, আপাময় জনসাধারণ যখন চিৎকার দিয়ে বলতে লাগলো যে এটাকে সিবিআই ইনভেস্টিগেশন করা হোক, কি এমন স্বার্থ তার ভিতরে রয়ে গেলেন যে তার সিবিআই ইনভেস্টিগেশনটা দিলেন না? আমি যদি সেই দপ্তরের উচ্চপদস্থ থাকতাম, আমি যদি ভারপ্রাপ্ত আধিকারিক হতাম, আমি মনে করি এটা 1 ঘন্টা বিলম্ব না করে সেটা সিবিআই দেওয়া উচিত ছিল। স্যার সেই ক্ষেত্রে আপনি চাইছেন যে এই বিষয়টার জন্যই আজকের এই প্রতিবাদটা হয়েছে, যাতে অন্তত এই সাংবাদিক হত্যা পরপর সাংবাদিক হত্যার পর, প্রথম সাংবাদিক হত্যার পর যে সিট গঠন, সেখানেও সিবিআই দাবি উঠেছিল, তা দেওয়া হয়নি। এই সুদীপ বাবুর হত্যার পর সুদীপ দত্ত ভৌমিক সাংবাদিক যখন হত্যা হয়েছেন, তখনও সিবিআই চাওয়া হচ্ছে, তা দেওয়া হবে কিনা, এবং দেওয়া এখনো হয়নি। সেই ক্ষেত্রে সিবিআই এর দাবিতে এবং মানুষের জনচেতনা, এক্ষেত্রে জনপ্রতিবাদ যাতে জাগ্রত হয়, তার জন্যই কি আপনাদের এই বন্ধ ছিল? নিশ্চয়ই। আমরা তো সুযোগ দিয়েছিলাম না। সেটা যদি সেইখানেই হ্যান্ডস্পোর্ট যদি দেখা যেত সেই রাত্রেই সিবিআই দিয়ে দিতেন, তাহলে আমাদের রাজনৈতিক দলগুলির কাছে অপশন ছিল, আমরা বন্ধ উইথড্র করে নিতাম, আমরা বন্ধ তুলে নিতে পারতাম। সেই বন্ধে আপনারা কি আজকে সাড়া পেয়েছেন? এটা কি গণপ্রতিবাদ ছিল নাকি জনদুর্ভোগ সৃষ্টি করেছে? এই বনটা ছিল মানুষের বন, এই মানুষের স্বতঃস্ফূর্ততা, এবং এই বনটা ছিল মানুষের প্রতিবাদ। আপনারা অবশ্যই এই আজকের ধর্মঘট বা আজকের বন্ধ, ধর্মঘট বলা যায় না, আজকের যে বন্ধ ডেকেছে রাজনৈতিক দলগুলো, সেখানে রাজ্যের বিজেপি এবং কংগ্রেস আজকে সারা রাজ্যে বন্ধ ডেকেছে, এই ক্ষেত্রে বন্ধটি কি জনদুর্ভোগের সৃষ্টি করেছে নাকি এটি গণপ্রতিবাদ ছিল? এ নিয়ে আলোচনা করছেন সম্মানিত অতিথিরা। আছেন মৃণাল কান্তি দেব, আছেন পুরুষোত্তম রায় বর্মন, আছেন প্রশান্ত সেন চৌধুরী। আমরা আলোচনা করছিলাম, ঠিক বিরতি যাওয়ার আগে প্রশান্তবাবুর সাথে কথা বলছিলাম। এখন আমি যাব মৃণালবাবুর কাছে এই বিষয়টা বুঝতে। স্যার, আজকে কি বিষয় আসলে বক্তব্যে এটা উঠে আসছে যে সাংবাদিক হত্যা হয়েছে, এবং সাংবাদিক হত্যার পর অবশ্যই অভিযুক্তকে কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর যার উপরে বিশেষ করে অভিযোগ, যে কমান্ডেন্টের উপরে তপন দেববর্মা, ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারপরও আপনাদের এই বন্ধ কিসের দাবিতে ছিল, এই প্রশ্ন আজকে আসছে। আমাদের বন্ধটা একদম স্পেসিফিক ছিল, সেটা ছিল এই গোটা ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর হচ্ছে এই গোটা বিষয়টার তদন্তভার সিবিআইয়ের হাতে ন্যস্ত করতে হবে। কেন দেখুন, এর আগে আগরতলা শহরে যতগুলো হত্যাকাণ্ড হয়ে গেছে, হ্যাঁ আপনারা দেখছেন, জিতেন দাসের হত্যাকাণ্ড বলুন, গণদূত হত্যাকাণ্ড বলুন, মানে সবাই বেকসুর খালাস পেয়ে গেছে। আলটিমেটলি খুনটা কে করেছে? ভূতে এসে খুন করেছে, এটাই বলতে হবে, আর কোনো ব্যাখ্যা নেই। কেমন? এবার এই কেসটা একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট? এখানে যিনি বা যারা অভিযুক্ত তারা স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। হ্যাঁ, এবার স্বরাষ্ট্র দপ্তরের একজন আধিকারিক নিজে অভিযুক্ত, এবার তারই ঊর্ধ্বতন একজন আধিকারিক এই গোটা বিষয়টা তদন্ত করবেন। তো বোঝাই যাচ্ছে যে শুরু থেকে এটা গোটাপ খেলা হবে, শুরু থেকেই গোটাপ খেলা হবে। হ্যাঁ, এমনিতেও যে যতগুলো এসআইটি এটসেট্রা করা হয়েছে, সে পাপাই সাহার ক্ষেত্রে বলুন, যতগুলো হত্যাকাণ্ডে বলুন, একটাও কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট আসেনি। তো সেই কারণে আমাদের অভিজ্ঞতা যে এই ঘটনাটার জন্য এবং এর আগে শান্তনু হত্যাকাণ্ড, এই দুটো ঘটনাই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া প্রয়োজন, যাতে রাজ্যের মানুষ জানতে পারে
এটা নিরপেক্ষ তদন্তের হিসাবে যে এক্স্যাক্টলি কেন খুনটা হয়েছিল, কে খুন করেছিল, এগুলো জানার জন্য সিবিআই অবশ্যম্ভাবী। তো এই জন্যই আমাদের বন্ধ ছিল। এবং দেখেন, মানে কোনো রাজনৈতিক দলের কাছে একদম সর্বশেষ অস্ত্র যদি বলে থাকেন সেটা হচ্ছে বন্ধ বা হরতাল, যেই ভাষায় বলুন, ধর্মঘট, যেই ভাষায় বলুন। আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন, আপনাদের কাছেও একটা প্রতিবাদের এক্সট্রিম ভাষা থাকে যেটা আপনারা আজকেই অ্যাপ্লাই করেছেন। সবগুলো প্রিন্ট মিডিয়ার, একটা বাদে একটা, ওটা তো আলাদা ব্যাপার, সব প্রিন্ট মিডিয়া আপনার সম্পাদকীয় পেজটা আজকে ফাঁকা রেখেছে, কেমন? এবং আমার মনে পড়ে এগুলো সম্ভবত সিপিএম জোট আমল নিয়ে যখন খুব বেশি করে, তো ওই জোট আমলেও দু একটা ঘটনা এরকম কিছু এক্সট্রিম ঘটেছিল যখন পত্রিকাগুলো বাধ্য হয়েছিল যে মানে আপনার সম্পাদকীয় পেজটা ফাঁকা রাখে। তো আমি এটুকু বলবো, আমার বয়স তো বেশি নয়, আমি জোট আমল দেখিনি, জোট আমলে আমি সেই অর্থে দেখিনি, কিন্তু যা শুনেছি বা পড়েছি, এই জোট আমলের যে ভয়াবহতা সেটাকেও বোধহয় হার মানায় কোনো ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে সিবিআই তদন্ত দেওয়াটা দরকার। এবং মানে এটা এভাবে আবেগ দিয়ে বোধহয় বলাটাও ঠিক নয়। যেই সাংবাদিক বন্ধু আজকে মানে মারা গেলেন, আমি এই কিছুক্ষণ আগেই দেখছিলাম, উনি মারা যাবার আগে প্রায় 10-12 দিন আগে এরকমই একটা প্যানেল ডিসকাশনে বসে, উনি তো রিনাউন্ড ক্রাইম রিপোর্টার, সব কিছু উনার সমস্ত আগরতলা শহরের হত্যাকাণ্ড এগুলো উনার একদম নখদর্পণে থাকে। এমনও হয়েছে যে উনার রিপোর্টিংয়ের পরে এগুলো ডাইমেনশন, ভাবনা চিন্তা পর্যন্ত উল্টে গেছে সবার। উনি নিজেও বলছিলেন শান্তনু হত্যাকাণ্ড নিয়ে যে রাজ্যের পুলিশ কোনোভাবেই নিরপেক্ষ তদন্ত করতে পারে না, সম্ভব নয়। আজকে এটা দুর্ভাগ্যজনক, যেই ভদ্রলোক এই অ্যানালাইসিসটা করে গেছেন তাকে নিয়ে আজকে আমরা আমাদের অ্যানালাইসিস করতে হচ্ছে। এটা নো ডাউট, এটা আনফর্চুনেট, কিন্তু যেই ভদ্রলোকটা মারা গেছে অন্তত তার আত্মার শান্তির জন্য, আমি আগে বললাম এই আবেগী কথা বোধহয় বলা ঠিক নয়, কিন্তু আজকে কোনো কিছুই কারোর বাঁধন মানছে না। আপনারাও কোনো বাঁধন মেনে রিপোর্টিং করতে পারছেন না, আমরাও আমাদের বললেন যে এই যে নীতি আদর্শ আমাদের বন্ধ বিরোধী, আমরাও আমাদের মানে আজকে সবাই বাঁধন মুক্ত হয়ে প্রতিবাদ করতে চাইছে। কোনো রুল রেগুলেশন, কে খারাপ পেলো, কার হাতে ঘা লাগলো, কেউ ভাবিত না এগুলো নিয়ে, কেমন? তো এটুকুই বলবো, এই লোকটার আত্মার শান্তির জন্য, আত্মার সদ্গতির জন্য অন্তত সিবিআই তদন্তটা দেওয়া হোক। আমি একটু বলতে চাই, মৃণাল বাবু একটা কথা খোঁচা দিলেন যে জোট আমল সম্বন্ধে আমি ওনার কাছ থেকে স্পষ্টীকরণ চাই। কারণ জোট আমলে কি হয়েছে, আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা যে এই সমস্ত মার্ডারগুলির ক্ষেত্রে, রিমার্কেবল যে মার্ডারগুলি ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই বামফ্রন্টের আমলে আমাদের পাঁচটা এমএলএ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সে গৌতম দত্তই হোক, আর সে ভোলা শাহই হোক, পাঁচজন বিমল সিনহা হোক, 5টা এমএলএ এই রাজ্যে, মন্ত্রী এমএলএ মার্ডার হয়েছে। এই রাজ্যে এসডিএম সুকরাম দেববর্মা, উনি মার্ডার হয়েছেন, উনি উনার চেম্বারে মার্ডার হয়েছেন। এই রাজ্যে নারী নির্যাতন শীর্ষে, এমন একদিন নেই যে পত্রিকা খুললে রেপ, মার্ডার এই সমস্ত জিনিস নেই। মেয়ে লোকের শ্লীলতাহানি, মেয়ে সংক্রান্ত একটার পর একটা কেস হচ্ছে। এই রাজ্যে সাংবাদিক খুন হচ্ছে, এই রাজ্যে একটার পর একটা হচ্ছে। সুকরাম দেববর্মার এখন পর্যন্ত চার্জশিট হয়নি, তার ফেট কারা করলো এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। জোট আমল সম্বন্ধে কথা বলার আগে আমার মনে হয় জোট আমলে আমরা অনেক ভালো কাজ করেছি। 37,000 লোকের চাকরি হয়েছে এই রাজ্যের অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। হ্যাঁ, জোট আমল সম্বন্ধে কথা বলার আগে জোট আমলকে ছাড়িয়ে যায়। আর জোট আমলে বহু কাজ হয়েছে, ভালো ভালো কাজ হয়েছে। আর আমাদের সিবিআই যে তদন্ত, ওইটা আটকে গেল আপনাদের ব্রেকের জন্য। এই যে তদন্ত কার্যটা হচ্ছে, সুদীপ হত্যার তদন্ত কার্য, এটা প্রথম থেকেই একটা দেখছি, এটার ভিতরে একটা গলদ, এর ভিতরে একটা উদ্দেশ্য নিয়ে তদন্তটা ইনিশিয়াল স্টেজে আরম্ভ হয়ে গেছে। কি উদ্দেশ্য থাকতে পারে আমি বলছি, দেখুন, এটা 302-তে রেজিস্ট্রি হয়েছে কেসটা। 302 মানে মার্ডার। এটাতে 27 আর্মস অ্যাক্ট আছে, গোলা বারুদ যদি নিক্ষেপ কর, 27 আর্মস অ্যাক্ট। 109
অ্যাবেটমেন্ট, 109 এখানে অ্যাবেটমেন্ট আছে আপনাদের পত্রপত্রিকা এবং পুলিশ আধিকারিকদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা দেখেছি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে লাস্টটা খবর আমরা পেয়েছি বা তারা খবর দিয়েছে, যেটাই হোক। এই যে তাকে নিয়ে ওইখানে তার রুমে মার্ডার হলো, পরবর্তীকালে তার লাশটা নিয়ে ওইখানে একটা প্লেগ্রাউন্ডের পাশে পেল, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা যে তাকে একটা পরিকল্পিত যে মার্ডার এবং তার তথ্য লোপাটের যে চেষ্টা, এই তথ্য লোপাট এবং পরিকল্পিত মার্ডার, অ্যাবেটমেন্ট, এই যে অ্যাবেটমেন্টের চার্জটা এনেছে এবং এই যে তথ্য লোপাট অ্যাবেটার এগুলি যে করার জন্য একটা কনস্পিরেসি থাকতে হয়। প্রথম থেকে আমরা দেখছি যে এখানে কোনো এই 120B কনস্পিরেসি যেটা এই কেসে অ্যাপ্রোপ্রিয়েট হবে 120B অ্যাড করা, এখানে প্রথম থেকে এটাকে বাদ দিয়ে গেছেন। কারণ এই ব্যাটালিয়নে আরো প্রচুর এখানে লোকজন আছে যারা এই ডাইরেক্টলি হয়তো সে মার্ডার করেনি, ডাইরেক্টলি হয়তো সে গুলি করেনি, কিন্তু এটাকে তথ্য লোপাট করার জন্য আরো লোকজন এখানে জড়িত ছিল, তাদেরকে আড়াল করার জন্য 120Bটাকে টোটালি বাদ দেওয়া হয়েছে। আর এই রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনার কি ইন্টারেস্ট? একটা ব্যক্তির বিরুদ্ধে, আমি তো বুঝতে পারছি না, একটা ব্যক্তির বিরুদ্ধে যখন একটা এসপি লেভেলের একজন ব্যক্তি একটা ব্যক্তির বিরুদ্ধে যখন সিবিআই ইনভেস্টিগেশনটা সারা রাজ্যের মানুষ চাইছে, সারা রাজ্যের মানুষ যখন উত্তাল, প্রেস মিডিয়ার থেকে আরম্ভ করে প্রতিটা সংস্থা, প্রত্যেকটা বুদ্ধিজীবী সংস্থা এবং প্রত্যেক রাজনৈতিক দল যখন চাইছে, তাইলে একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে রক্ষা করার জন্য একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে বিরুদ্ধে সিবিআই দিতে ওনাদের কি আপত্তি? তাহলে সেখানে কি কোনো কালো মেঘ দেখতে পাচ্ছেন বা আপনাদের নিশ্চয়ই সন্দেহ আছে? সেখানে আমাদের সম্পূর্ণ, আমি তো আগেই বললাম, শিয়ালের কাছে মুরগি বাগা, একটা উচ্চপদস্থ পুলিশ অফিসার যেখানে ইনভলভ, সে যেই দপ্তরের, সেই দপ্তরের লোকজনকে দিয়ে এখানে সিট গঠন করে তার ইনভেস্টিগেশন করা হচ্ছে। এটা রাজ্যের মানুষ মেনে নেবে না স্যার, তার জন্য আজকে প্রতিবাদ। আপনারা প্রতিবাদ করছেন ত্রিপুরা বন্ধ ডেকে, Yes. সাংবাদিকরা প্রতিবাদ করছে সম্পাদকীয় কলমে কালো ছাপ রেখে, অ্যাঙ্কাররা প্রতিবাদ করছে কালো বেস লাগিয়ে, অন্যান্য সংবাদ মহল প্রতিবাদ করছে সুদীপ দত্ত ভৌমিকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো লাগিয়ে, অর্থাৎ একজন এক রকমের প্রতিবাদ করছে। প্রশ্ন হচ্ছে প্রত্যেকের উদ্দেশ্য সিবিআই। হ্যাঁ, সেই সিবিআই কি আসবে এ রাজ্যে, বা সেই সিবিআই এর জন্য কি রাজ্য সরকার থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী পাঠাবেন, বা এই বিষয়ে কোনো আপনারা কতটুকু নিশ্চিত যে এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ থাকবে? আমি তো হতভম্ব, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন উনি হতভম্ব, আমরা হতভম্ব যে একটা ইন্ডিভিজুয়াল একটা পার্সনকে রক্ষা করার জন্য এত মানুষের চিৎকার, এত মানুষের প্রতিবাদ, কেন সেখানে সিবিআইটা ইনভেস্টিগেশন? আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, হ্যান্ডস্পোর্ট কোন রাজনৈতিক দলকে, কাউকে আমি সেই সুযোগটা দিতাম না, সেই সুযোগটা দিতেন না, সেই সুযোগ দিতাম না। হ্যান্ডস্পোর্ট থেকে না, আমি একটা ছোট জিনিস অ্যাড করে যাই। এই ত্রিপুরাটা, আচ্ছা আমি জুটা আমলের যেটা বলছিলেন, আমি একটু ক্লারিফিকেশন দিয়ে দিই। আমি আসলে সেন্সটা হয়তো আমি বোঝাতেও পারিনি ঠিকঠাক। আমি বলছিলাম যে সিপিএম যে কোথায় কোথায় জুট আমলের ধুয়ো তুলে, সেই তুলনায় বলতে গেলে এই ভয়াবহতাটা সেই সময়কার ভয়াবহতাকেও হার মানায়, আমি এটা বলতে চেয়েছিলাম। 2, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মনে হয় এটা প্রথম যে সাংবাদিকরা বলছেন একদম প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজনৈতিক দলরা এই দাবি তুলে, যে বিরোধীতে থাকে কোনো এক্সট্রিম ঘটনা ঘটলে তোলে, কিন্তু এই রাজ্যের ইতিহাসে এটা প্রথম সাংবাদিকরা ডাইরেক্ট আঙুল তুলে বলছে যে মুখ্যমন্ত্রীজি আপনি পদত্যাগ করুন। বলেছে কি বলেনি? 9টা সাংবাদিকের সংগঠন প্রেস ক্লাবে বলেছে, এটা রাজ্যের ইতিহাসে। তো একটা ভদ্রলোকের যদি মিনিমাম অন্তরাত্মা বলবো আমি, হ্যাঁ, এই আমাদের মুখ্যমন্ত্রীর কারোর কথা শোনার প্রয়োজন নেই, কংগ্রেস, বিজেপি, সাংবাদিকরা কে কি বলছে, উনার এই মুহূর্তে উচিত নিজের অন্তরাত্মার ডাক শোনা এবং এখান থেকে পদত্যাগ করা আর গোটা ঘটনাটা সিবিআই এর হাতে তুলে দেওয়া। স্যার, এটা বলছেন পুরুষোত্তম বাবু, আপনার কাছে যাব, অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, দুঃখিত আপনার কাছে যেতে পারছিলাম না, ওনারা বক্তব্য রাখছিলেন। স্যার, এই ক্ষেত্রে কি এই প্রতিবাদের পরও রাজ্যে সিবিআই এই বিষয়ে আসবে, নাকি সিটের হাতেই দায়িত্ব থাকবে, এবং সিট কতটুকু সফল হবে যদি যেভাবে সিট গঠন করা হয়েছে বা দেওয়া হয়েছে? প্রশ্নটা হলো, রাজ্যবাসী চায় যে ঘটনার সঠিক তদন্ত,
রাজ্যবাসী সিবিআই চায়, এটা কে ঠিক করলো? কোন ব্যারোমিটারে ঠিক হলো যে রাজ্যবাসী সিবিআই চাইছে? রাজ্যবাসী চায়, প্রত্যেকটা রাজ্যবাসী, আমি চাই যে ঘটনার প্রকৃত তদন্ত হোক, তদন্তের নামে যাতে প্রহসন না হয়, অপরাধীদের আড়াল করার জন্য চেষ্টা না করা হয়। এক্ষেত্রে আমি প্রসন্নবাবুর সাথে একমত, কিংবা আমার এই তরুণ বন্ধুর সাথে একমত। এখন অবধি তদন্ত যেটা হচ্ছে সেই তদন্তে বিশ্বাস রাখার কারণ আমরা দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না, কারণ তদন্তের প্রথম থেকেই অপরাধীদের আড়াল করা এবং পুলিশের যে বক্তব্য, সুদীপ বাবুকে প্রায় চোর বানিয়ে ফেলা, এত ভয়ঙ্কর কথা। পালাচ্ছিল, পেছনে গুলি করেছে এবং সাক্ষ্য লোপাট করা। এই তদন্তে আশঙ্কিত, এই তদন্ত নিয়ে আমরা আশঙ্কিত, আমিও আশঙ্কিত। এখন প্রশ্ন হলো কোথায় যাব আমরা? কারণ সিবিআই সম্পর্কে আমাদের অভিজ্ঞতাটা সুখকর নয়। কারণ এখানে দেখুন, সিবিআই যখন বিজেপি দলের উপনির্বাচনে প্রার্থী ছিলেন শ্যামহরি শর্মা, তাকে যখন প্রকাশ্য দিবালোকে উপনির্বাচনের প্রাককালে নির্বাচনী সভায় রাধানগরে খুন করা হলো, তখন বোধহয় প্রশান্তবাবুরা ছিলেন মন্ত্রিসভায় ক্ষমতায়। তখন অবশ্য তারা মুখ্যমন্ত্রী পদ থেকে দাবি তুলেননি। যাই হোক, সিবিআইকে দেওয়া হয়েছিল। সিবিআই কিন্তু সেই ঘটনার কোনো কুল কিনারা করতে পারেনি। দ্বিতীয়ত, যখন ভোলা সাহা একজন বিধায়ক দিনে দুপুরে খুন হলেন তার নিজের এলাকায়, সেই তদন্তের দায়িত্ব কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছিল। সিবিআই কিন্তু কোনো কুল কিনারা করতে পারেনি। আজকে যারা সিবিআই বলছেন, তারা যদি আন্তরিকভাবে ঘটনার কিনারা চান, নিশ্চয় তাদের এই আবেগকে আমি সম্মান করি। কিন্তু আমি একটা প্রশ্ন করবো যে সিবিআই দিলেই কি সমস্যার সমাধান হবে? তাহলে কি আমি সিটে সন্তুষ্ট নই। যে সিট চলছে সিটে সন্তুষ্ট নই, এবং এটা নিয়ে প্রশ্ন আছে। সিটে সন্তুষ্টির কোনো কারণ নেই। আমরা বলেছি, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমরা প্রথম থেকেই সরকারকে বলেছি যে অপরাধীরা আড়াল করার জন্য কোনো চেষ্টা না করা হয়। এটা সরকারকে নিশ্চিত করতে হবে, আমরা দাবি করেছি। এখন সমাধান কোন জায়গায়, আমরা কোথায় যাব? কারণ সিবিআইয়ের এখন দেখুন, আমাদের দেশের সমস্যাটা কি, কোনো অপরাধের ঘটনা যেখানে হাই প্রোফাইলরা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সারা দেশেই। গুজরাটে দেখুন না কি হচ্ছে, গণহত্যার মতো তদন্তই হচ্ছে না। যারা গণহত্যা করলো তারা আজকে নেতা বনে গেছে। যাই হোক, সে অন্য প্রসঙ্গ। তো কোনো হাই প্রোফাইল নেতাদের বিরুদ্ধে তদন্ত হয় না। সিবিআইয়ের প্রধান, তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে। কারণ সিবিআইয়ের প্রাক্তন প্রধান রঞ্জিত সিনহার বিরুদ্ধে সিবিআইকে এফআইআর করতে হচ্ছে। কি এফআইআর? যখন রঞ্জিত সিনহা যখন কয়লা কেলেঙ্কারির তদন্ত করছিলেন, কয়েক লক্ষ কোটি টাকার কয়লা কেলেঙ্কারির তদন্ত, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই যখন সেই তদন্ত করছিল, তখন দেখা গেল তদন্তে যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে, তাদের সাথে রঞ্জিত সিনহা তার বাড়িতে প্রত্যেকদিন রাত্রিতে গোপন মিটিং করছেন। তারপরে আজকে সিবিআইয়ের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এফআইআর করতে হতো। আর দেখুন সিবিআইয়ের অবস্থাটা কি। এখন প্রশ্ন, আমরা কোথায় যাব? আমার যেটা মনে হচ্ছে, এখানে আমরা সিবিআইয়েরও ভরসা, কারণ দুজন বিধায়ক হত্যার, একজন বিধায়ক, একজন উপনির্বাচন প্রার্থী শ্যামহরি শর্মা, দুটো উদাহরণ আমাদের কাছে আছে। সিবিআই কিছুই করেনি। এখন সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকারীরা সাজা পাক, এটা আমি চাই, সবাই চায়। সমাধান করছেন। আমার যেটা মনে হয়, হাইকোর্টের অধীনে হাইকোর্ট মনিটর করে তদন্ত করা উচিত। সেক্ষেত্রে কিছুটা সুফল আমরা আশা করতে পারি। হাইকোর্ট যদি তদন্তটাকে মনিটর করে, সেক্ষেত্রে হাইকোর্টের চাপে তদন্তকারী কর্তৃপক্ষ, তদন্তকারী সংস্থা, তারা আইনের মধ্যে থাকবে। তাদের পক্ষে তদন্তের নামে প্রহসন করা সম্ভব হয় না। এবং এইটা নিশ্চিত করার জন্য তদন্ত সঠিকভাবে হয়, রাজ্যবাসীর চাপ দরকার, জনগণের চাপ দরকার। এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সিবিআই দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সিবিআই দিলে কী করবে, দুটো ঘটনায় উল্লেখ করলাম। সিবিআই রেকর্ডও আমরা জানি, সিবিআই কী করে অনেক ক্ষেত্রে, সিবিআই নারদার ক্ষেত্রে কী করছে, সারদার ক্ষেত্রে কী করছে, সিবিআই রোজভিলের কী করছে, বছরের বছর তদন্ত করছে, এখনও যদি মানি ট্রেইল করতে পারেনি। তো সিবিআই রেকর্ডও এখন সিবিআইয়ের দাবি উঠে কেন? কারণ সবাই দাবি করে, তারা বিরোধী দল, তারাও দাবি করে। আজকে যারা ক্ষমতাসীন, তারা যখন বিরোধী দল থাকবে, তারা আবার সিবিআইয়ের দাবি করবে। কারণ কি, দাবি একজনকে তো বেছে নিতে হবে, কাউকেই একটা তো কিছু বলতে হবে, কি ফুরুর কল তো দেখাতে হবে। অনেকে বলছে না, হাইকোর্টের বিচার বিভাগে তো হাইকোর্টের নেতৃত্বে জুডিশিয়াল এনকোয়ারি, সেটা জানি না কদ্দূর কী হবে, আদৌ বাস্তবসম্মত হবে না। বাস্তবসম্মত রাস্তা হলো বর্তমান পরিকাঠামোর মধ্যে হাইকোর্টের অধীনে তদন্তকে পরিচালিত করা, হাইকোর্টে মনিটরিংয়ে তদন্তকে পরিচালিত করা, যাতে এবং তদন্ত যাতে দ্রুত হয় এবং তদন্তে যাতে হেরফের না হয়, তদন্তের নামে যাতে প্রহসন না হয়, সেটা নিশ্চিত করার জন্য পুলিশের উপর, তদন্ত কর্তৃপক্ষের উপর নিবিড় চাপ রাখতে হবে। এটা যেন আইনের চাপ, আইনের নজরদারি, পাশাপাশি জনগণও সচেতন হস্তক্ষেপ দরকার। ছেড়ে দিলে চলবে না, সেটাই মনে করি। আমি আরেকটা কথা বলে নেই, আমার তরুণ বন্ধু জোটামল সম্পর্কে বলেছেন, বয়স কম, ওনার তো উনি অভিজ্ঞতা নেই।
প্রশান্তবাবু বলেছেন। আমি এই বিতর্ক একটা উদাহরণ বলবো, জোট আমলে হয়েছিল কি, অনেক কথাই হয়েছিল, আমরা সেই জোট আমলের ভয়ঙ্কর দিনগুলোর মধ্যে দিয়ে গেছি। আমরা দেখেছিলাম যে প্রাক্তন সাংসদ, আমাদের রাজ্যসভার সাংসদ, আপনার বিশিষ্ট আইনজীবী বীরচন্দ্র বর্মন, রাজীব গান্ধী মারা গেলেন, সারা দেশ শোকাহত, বীরচন্দ্র বর্মনের বাড়ি প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দেওয়া হলো, অসংখ্য বাড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের সামনে। পুলিশ কিচ্ছু করেনি, পুলিশ কাচের চুরি পরে বসেছিল। সেই অভিজ্ঞতা আমাদের আছে। যাই হোক, আমরা সেই অন্যদিকে যাচ্ছি না স্যার। আজকে যে বিষয়টা আমরা শেষ পর্যায়ে তাই একটা প্রশ্ন রাখবো, বলুন। যেটাই বিষয় ত্রিপুরা বন্ধ আজকে হয়েছে এবং সেই ক্ষেত্রে সাংবাদিকরাও কালা দিবস মানিয়েছে আজকের দিনটি। এই ত্রিপুরা বন্ধ, রাজনৈতিক দলগুলো ত্রিপুরা বন্ধ ডেকেছে, ত্রিপুরা বন্ধ হলো, সেই ক্ষেত্রে জনদুর্ভোগ বেড়েছে নাকি জনদুর্ভোগ হয়েছে নাকি এটা গণপ্রতিবাদ হয়েছে? আজকের দিন দেখে আপনার কি মনে হয়? আমি শুনুন, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ প্রতিবাদ করছে, দলমত নির্বিশেষে, এবং একে আড়াল করার যারা চেষ্টা করছে তারাও মানুষের তিরস্কার তাদের জন্য প্রাপ্য আছে। আবার যারা একে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তাদেরকেও মানুষ পুরস্কৃত করবে না। মানুষ সব জানেন, বোঝেন। এই বন যারা দেখেছেন, বন ডাকতেই পারেন, বন ডাকার অধিকার আছে, ধর্মঘট ডাকার। কিন্তু এই ধর্মঘটের অর্থই হয় না যে সবাই সিবিআই চাচ্ছে, কারণ মানুষ জানে সিবিআই গেলেও কিছু হবে না, অভিজ্ঞতা আছে। ঠিক আছে স্যার, মৃণাল বাবু শুধু এই প্রশ্নটার উত্তর দিন। আজকের বন্ধ আপনাদের কাছে কি লাগছে? শাসক দল অভিযোগ করছে আপনারা বন্ধ ডেকে জনদুর্ভোগ বাড়িয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। এটা কি জনদুর্ভোগ ছিল, জনদুর্ভোগ হয়েছে নাকি জনপ্রতিবাদ হয়েছে? দেখুন, বন্ধ নিয়ে সিপিএম কি বলছে তাতে আমরা ওয়ারিড নই, কারণ সিপিএম যখন বন্ধ ডাকে তখন সেটা গণবন্ধ, তখন সেটা জনগণের বন্ধ। আর বিরোধীরা যখন বন্ধ ডাকে তখন সেটা জনদুর্ভোগ। এসব এদের দ্বিচারিতা, এই নিয়ে কথা না বলাই ভালো। কেমন? আপনাকে এটুকু বলি, উনি সিবিআই নিয়ে যেটা বলছিলেন, শ্যামহরি শর্মা সহ যেগুলো, দেখুন সিবিআইকে যখন দেওয়া হয়েছে সেগুলো অনেক লেটে দেওয়া হয়েছে, ইনস্ট্যান্ট কিন্তু দেওয়া হয়নি। তো ততদিনে যা প্রমাণ তথ্য লোপাট করার তো সব হয়েই গেছে। না হলে আজকে দেখুন হরিয়ানায় একটা বাচ্চা ছেলে প্রদ্যুমান, তাকে স্কুলে হত্যা করা হয়েছে। হরিয়ানা সরকার দেরি না করে সঙ্গে সঙ্গে সিবিআই কে দিয়েছে এবং তদন্তের ডাইমেনশনটাও অন্যদিকে ঘুরে গেছে, অ্যাকিউজড ডাইমেনশনটা অন্যদিকে ঘুরে গেছে। যাই হোক, দেখুন আমরা দাবি করেছি সিবিআই এই কারণে যে নিরপেক্ষ সংস্থা। এবার সরকার যদি মনে করে যে নিরপেক্ষ সংস্থা হিসাবে সিবিআই এর চেয়ে আরো বেটার কিছু, ওয়েল এন্ড গুড। আমরা চাইছি যে সোজা কথা, সিবিআই একটা সিম্বলিক ডিমান্ড। তো দেখুন, আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা তো করতে পারেন, একটা সলিউশন, একটা সাজেশন করতে হয়, প্লেস করতে হয়, সে কারণে আমাদের সিবিআই বলে। আবার সরকার যদি মনে করে, উনি যেটা বললেন যে আমরা হাইকোর্টের ইত্যাদি এরকম হবে, ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই। কিন্তু এই স্বরাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে, মানিক বাবুর তত্ত্বাবধানে এই তদন্ত যাতে হয়। কথাটা সবচেয়ে বড় কথা, শেষ পর্যায়ে একটা কথা বলি যে কেন, আমার বক্তব্য হলো কেন একজন ইন্ডিভিজুয়াল পার্সনের বিরুদ্ধে যখন উল্লাস, যখন এত প্রতিবাদ, যখন এরকম ভাবে মানুষ নেমে গেছে, হ্যাঁ, তখন একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে রক্ষা করার জন্য কেন স্বরাষ্ট্রমন্ত্রী তাতে সাই দিচ্ছেন না? এটা হলো বড় প্রশ্ন। আর 120B এই ক্ষেত্রে হবে না কেন? তাহলে প্রথম থেকেই তদন্তটাকে ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়ার জন্য 120B কনস্পিরেসি এটাকে অ্যাড করা হচ্ছে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জানেন যে এখানে যদি অন্য কোনো সংস্থার মাধ্যমে যদি এটা তদন্ত হয়, তাইলে এই কনস্পিরেসিটা কেন, কি জন্য হয়েছে, কারা কারা ইনভলভ, এখানে দেখা যাবে যে ওই ব্যাটালিয়নের আরো প্রচুর লোক জড়িত। সেখানে সেই ক্ষেত্রে হয়তো আরো অনেক বড় বিপদ হতে পারে। সেটার আশঙ্কা করে মুখ্যমন্ত্রী কাউকে কাউকে রক্ষা করার জন্য, বাঁচাবার জন্য আমাদের জনসাধারণের যে দাবিটা, সমস্ত রাজনৈতিক দলের যে দাবিটা এবং সমস্ত প্রেস মিডিয়ার যে দাবি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার যে দাবি, সেই দাবিটাকে উপেক্ষা করছেন আপনারা বলছেন। তবে এই ক্ষেত্রে সম্মানিত অতিথিরা, আজকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন আজকে তর্কযুক্তি গল্পে এবং আমাদেরকে সময় দিয়েছেন। যারা দর্শক, আপনাদের জন্য সম্মানিত অতিথিদের বক্তব্য শুনলেন। সেই ক্ষেত্রে স্বর্গীয় সুদীপ দত্ত ভৌমিকের হত্যার পর আজকে এতদিন পর যখন চারদিকে প্রতিবাদ এবং রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে, সাংবাদিক মহল প্রতিবাদ করছে, সবার প্রতিবাদের মাঝে সুষ্ঠু বিচারের দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তর্কযুক্তি গপ্প থেকে যেতে যেতে বলতে হচ্ছে, কথা বলে নেতা, বিচার করে জনতা। জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।